দিল্লি বিস্ফোরণের ঘটনায় জোর কদমে চলছে ঘটনার তদন্ত। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর এবার ডক্টর উমর মোহাম্মদের বিষয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, আর সেটা উঠে এসেছে আজ তাক বাংলা স্টিং অপারেশনে। আজ তাক বাংলার দল ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন করে, আর সেখানে লালকেল্লায় বিস্ফোরণ মামলার সঙ্গে যুক্ত দুই চিকিৎসক ডক্টর উমর মোহাম্মদ এবং ডক্টর উমর মুজাম্মিল সাইদ একসঙ্গে শিক্ষকতা করত বলে জানা গিয়েছে। ছাত্র এবং কর্মীরা জেহাদি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ডাক্তারদের সঙ্গে তাদের অভিজ্ঞতার কথা বলছেন। বেশ কয়েকজন ছাত্র এবং কর্মীর সঙ্গে কথা বলার পর আজ তাক বাংলার টিম জানতে পারে যে 10ই নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে যুক্ত উমর মোহাম্মদ তার শ্রেণীকক্ষে কঠোরভাবে পৃথকীকরণের অনুশীলন করত। ছাত্ররা জানাচ্ছে যে সে তার বক্তৃতার সময় তালিবান মডেল প্রয়োগ করত। আমাদের টিম যাদের সঙ্গে কথা বলেছে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এমবিবিএস এর পড়ুয়া বলেন, আমরা কখনো মুজাম্মিলের সঙ্গে দেখা করিনি। উমর আমাদের পরিচিত একজন শিক্ষক ছিলেন। আমাদের ব্যাচের ছেলে এবং মেয়েরা একসঙ্গে বসতো এবং আমরা এটা পছন্দ করতাম, কিন্তু তিনি এসে আমাদের আলাদাভাবে বসাতো। কি বলছেন ওই এমবিবিএস ছাত্র, শুনুন। डॉक्टर उमर हमारे टीचर थे। कैसे आप? हाँ, लड़के लड़कियों के पहले क्लास में आ गए। मतलब हमारा बैच है वो सिर्फ एक ऐसा बैच है जो मिक्स होकर बैठते हैं। मतलब हमारे बैच में अच्छा लगता है कोई किसी के साथ बैठना, कोई लेकिन वो अलग बैठ कर देते थे आपके मिलते कभी। और डॉक्टर उमर हमारे टीचर थे। कैसे आप? हाँ, लड़के लड़कियों के पहले क्लास में आ गए। मतलब हमारा बैच है वो सिर्फ एक ऐसा बैच है जो मिक्स होकर बैठते हैं। मतलब हमारे बैच में अच्छा लगता है कोई किसी के साथ बैठना, कोई लेकिन वो अलग बैठ कर देते थे आपके। বিশ্ববিদ্যালয়ের কর্মীদের মতে উমরকে সংরক্ষিত রাখা হয়েছিল এবং একা রাখা হয়েছিল। কয়েকজন জুনিয়র ডাক্তার বলেন, আমি মাত্র এক সপ্তাহ আগে যোগদান করেছি, আমি সব থেকে জুনিয়র ডাক্তার, কিন্তু আমি তাদের কারোর সঙ্গে কোনো দেখা করিনি। কি বলছেন ওই জুনিয়র ডাক্তার, শুনবো। जूनियर मोस्ट डॉक्टर हूँ, एमबीबीएस कंप्लीट हुई थी मेरी अभी। तो मैंने तो अभी ज्वाइन किया है ना, तो मैं तो पुराना हूँ, तो मुझे तो किसी को ही नहीं जानता है। उनसे क्या, मेरे को किसी से ही नहीं है। जूनियर मोस्ट डॉक्टर हूँ, एमबीबीएस कंप्लीट हुई थी मेरी अभी। तो मैंने तो अभी ज्वाइन किया है ना, तो मैं तो पुराना हूँ, तो मुझे तो किसी को ही नहीं जानता है। उनसे क्या, मेरे को किसी से ही नहीं है। শুনলেন তো কেমন ছিল উমর। অনেকেই উমরের স্বভাবের সঙ্গে তালিবানি চিন্তাভাবনার মিল পাচ্ছেন, আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, সে কি সেখানে তালিবানি নিয়ম চালানোর চেষ্টা করত? এদিকে এই ঘটনায় ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপনা ট্রাস্টি জাভেদ আহমেদ সিদ্দিকীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনজন প্রধান সন্দেহভাজনের মধ্যে দুজন ডক্টর শাহিন শায়েদ এবং মুজাম্মিল শাকিলকে নিয়োগ করেছিল বলে জানা গিয়েছে। সিদ্দিকী এখন তদন্তের আওতায়। প্রতিষ্ঠানটির ফান্ড গঠনের ধরন নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই তদন্ত করছে। তবে তদন্তকারীরা এখন সিদ্দিকীর বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক, আল ফালাহা চ্যারিটেবল ট্রাস্ট এবং সংস্থাগুলির সঙ্গে যুক্ত বৃহৎ আকারের জালিয়াতি এবং জাল নথির অভিযোগে একটি পুরনো ফৌজদারি মামলার দিকে নজর রেখেছেন। এবার প্রশ্ন হচ্ছে, কে এই জাভেদ আহমেদ সিদ্দিকী? মধ্যপ্রদেশের মাহুতে জন্মগ্রহণকারী সিদ্দিকী আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি আল ফালাহা চ্যারিটেবল ট্রাস্টের অধীনে পরিচালিত বা সংযুক্ত 9টি কোম্পানির নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এই সংস্থাগুলি শিক্ষা, সফটওয়্যার, আর্থিক পরিষেবার সঙ্গে সম্পর্কিত। দিল্লির জামিয়া নগরে অবস্থিত আল ফালাহা হাউস, যা এখন তদন্তকারীদের দ্বারা সম্ভাব্য রেড ফ্ল্যাগ হিসেবে দেখা হচ্ছে। আল ফালাহা ইনভেস্টমেন্ট, আল ফালাহা মেডিকেল রিসার্চ ফাউন্ডেশন,
যেখানে সৈয়দ শাকিল এবং অন্যান্যরা 32টি গাড়ির সিরিয়াল বোমা হামলার পরিকল্পনা করার জন্য কাজ করেছিল। আল ফালাহ ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, আল ফালাহ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ফাউন্ডেশন, আল ফালাহ এডুকেশন সার্ভিস প্রাইভেট লিমিটেড, এরকম একাধিক নাম সামনে উঠে এসেছে। তবে বর্তমানে এই প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আগে 2019 সাল পর্যন্ত সক্রিয় ছিল। তবে এসবের মধ্যে ব্যতিক্রম হলো আল ফালাহ মেডিকেল রিসার্চ ফাউন্ডেশন, যা 1997 সালে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে শুরু হয়েছিল এবং বর্তমানে 78 একর ক্যাম্পাসের দখল করে আছে। এটি বর্তমানে ন্যাকের তদন্তের মুখোমুখি বলেও জানা গিয়েছে। জামিয়ানগর ভবনে আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের অফিসও রয়েছে বলে খবর। আর এই পুরো বিষয়টা নিয়ে আমাদের প্রতিনিধি মুনিশ পান্ডের রিপোর্ট দেখাবো আপনাদের। ऐसा पहली बार नहीं है कि अल फलाह के फाउंडर जावेद अहमद सिद्दीकी पुलिस की जांच के घेरे में आए हैं। साल 2000 में भी दिल्ली पुलिस ने एक एफआईआर दर्ज की थी। आरोपों के मुताबिक जावेद अहमद सिद्दीकी अपने भाई के साथ मिलकर एक हलाल स्कीम चला रहे थे, जिसमें उन्होंने लोगों से 7.5 करोड़ रुपए जमा कराए। लेकिन जब पैसे देने की बात आई तो वो पैसे देने से मुकर गए, जिसके बाद दिल्ली पुलिस की न्यू फ्रेंड्स कॉलोनी पुलिस ने उनके ऊपर एफआईआर दर्ज की। और उसके बाद मामले की जांच जब आगे बढ़ी तो पता चला कि दरअसल ये जो पूरा स्कीम था, हलाल स्कीम, ये एक चिट फंड स्कीम था, जिसमें लोगों के साथ में धोखा किया गया था। দিল্লি ব্লাস্টের সঙ্গে জড়িত জিহাদিরা ঠিক কিরকম ভাবে কাজ চালাতো তারই একের পর এক পর্দা ফাঁস করছি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি এক এমবিবিএস পড়ুয়ার কথা, যার কথা শুনলে পরে সত্যিই একেবারে চোখ কপালে ওঠার জোগাড়। দিনের পর দিন কিভাবে ব্রেন ওয়াশ করা হতো, কিভাবে তালিবানি কায়দায় চলতো শিক্ষকতা। দিল্লি বিস্ফোরণের ঘটনায় জোর কদমে চলছে ঘটনার তদন্ত, উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর এবার ডক্টর উমর মোহাম্মদের বিষয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, আর সেটা উঠে এসেছে আজ তাক বাংলারই স্টিং অপারেশনে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।